প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন নগরবাসী। বৃষ্টি উপেক্ষা করে লঞ্চ ও ট্রেনে যাত্রীদের ভিড়। পশুবাহী ট্রাকের কারণে মহাসড়কে বাড়বে যানজট, ভোগান্তি পোহাতে হবে ঈদে ঘরমুখো যাত্রীদের, আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। যানজট এড়াতে থাকছে পুলিশের নজরদারি। ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ায় নেতিবাচক প্রভাব পড়বে দেশের চামড়া শিল্পে। প্রত্যন্ত অঞ্চলে খামার গড়ে তোলার পরামর্শ শিল্প মালিকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে তৎপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি। বিক্ষোভ কর্মসূচি দ্বিধাবিভক্ত বিএনপির, সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। এবং ভিসা জটিলতায় এখনো হজে যেতে পারেননি ৩ শতাধিক যাত্রী। অনিশ্চিত সময় কাটছে আশকোনা হজ ক্যাম্পে। হাবের অবহেলাকেই দায়ী বলছে এজেন্সিগুলো। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। কোরবানির ঈদের আর মাত্র ৩ দিন বাকি। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল বাড়ি ফেরা মানুষের ভিড়। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্ব হলেও অধিকাংশ ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মাঝে ছিল বেশ স্বস্তি। নিরাপদে পরিবার পরিজনের কাছে পৌঁছাতে পারবেন এমনটাই প্রত্যাশা যাত্রীদের। তবে বৃষ্টির কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে লঞ্চগুলো নির্ধারিত সময়ের কিছুটা সময় পরে ছেড়ে গেছে। আমার নানু বাড়িতে দাদু বাড়িতে খুব মজা করব, খুব আনন্দ করব। মেয়ের ভার্সিটি বন্ধ হয়ে গেছে তো কিছুদিন থাকবো ওখানে, ঈদও করবো। আর কোরবানি তো গরু কাটবে দেখবো, এটাই প্ল্যান। বোন আর মেয়ে যাচ্ছে, নারায়ণগঞ্জ থেকে আসছি, ব্রাহ্মণবাড়িয়া বাবার বাড়িতে যাবো ঈদ করতে। নানি বাড়িতে যাব, নানি বাড়িতে তার আগে কখনো ঈদ করি নাই, এবার করবো, এটা তো একটু বেশি আনন্দ হবে না? এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার শাফিন জাহিদ এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সাইফুল জুয়েল। বাড়ি ফেরা মানুষের খবরাখবর জানতে আমরা প্রথমেই চলে যাচ্ছি শাফিন জাহিদের কাছে। শাফিন, স্বপ্ন, আপনি জানেন যে আজকে কিন্তু সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার ঢাকা থেকে যারা ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকার বাইরে যাচ্ছেন পরিবারের সাথে ঈদ করতে, অলরেডি কিন্তু তারা সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কমলাপুর রেল স্টেশনে যথেষ্ট পরিমাণে ভিড় জমিয়েছেন। সকাল থেকে আমি এখানে ছিলাম, আমি দেখতে পেরেছি যে এইখানটাতে সকাল থেকে কয়েকটি রুটের যাত্রীরা এসেছেন। বিশেষ করে এখন পর্যন্ত প্রায় 4 থেকে 5টি ট্রেন ছেড়ে গিয়েছে ময়মনসিংহ, জামালপুর, রংপুর, চট্টগ্রামের দিকে। এর মধ্যে মহুয়া এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, মহানগর প্রভাতী। একটা জিনিস জানিয়ে রাখি আপনাকে যে চট্টগ্রামের দিকে মহানগর প্রভাতী সকাল 7:40-এর দিকে ছাড়ার কথা থাকলেও সেটা প্রায় 1.5 ঘন্টা দেরি করে 9টার পরে অর্থাৎ 9:15-র দিকে ছেড়ে গিয়েছে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। মোটামুটি এখন পর্যন্ত আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যে তারা বলেছে যে একটু কিছু সময় দেরি হলেও তাদের মধ্যে যে উৎফুল্ল আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু তারা সন্তুষ্ট, এবং তারা যে গ্রামের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করবেন এবং বাবা মার সাথে ঈদ উদযাপন করবেন সেই দিকে কিন্তু খুশিতেই আছেন তারা। আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে যাত্রীদের এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি ট্রেন দেরিতে ছাড়ার ক্ষেত্রে। সপ্তাহে আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাই যে সেটা হচ্ছে ঈদের এখনো কিন্তু প্রায় 4 থেকে 5 দিন বাকি আছে। সেই 4-5 দিন আগেই কিন্তু ঘরমুখো মানুষের কিন্তু পদচারণে মুখর হয়ে গেছে কমলাপুর রেল স্টেশন। এখন যদিও কিছুটা ফাঁকা থাকলেও কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু যথেষ্ট যাত্রীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল। কর্তা ব্যক্তি ঢাকাতে এখনো পর্যন্ত ছুটি পাননি, তারা কিন্তু তাদের পরিবার অন্যান্য পরিবারের সদস্যদেরকে যাচ্ছে। আরেকটা জিনিস বলে রাখি আপনাকে যে এখন কিন্তু কমলাপুর রেল স্টেশন ছাড়াও কিন্তু বিভিন্ন রুট দিয়ে কিন্তু যাত্রী যাতায়াত করছে। তো এই মুহূর্তে আমাদের রিপোর্টার আছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে, আমরা সেখানে চলে যাচ্ছি। শাফিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা কমলাপুর রেল স্টেশনের কথা জানাচ্ছিলেন যে ঈদে ঘরমুখী মানুষের যে চাপের বিষয়টা সেটা, তো আমরা এখন আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখানেও সকাল থেকে বাড়িমুখো যারা আছেন,
নিজের স্বজনদের সাথে যারা ঈদ করতে যাবে তাদের একটা চাপ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে সেটা কাঙ্ক্ষিত না। আমাদের লঞ্চ মালিক এবং লঞ্চের সুপারভাইজার যারা আছেন তো তারা আমাদেরকে যেটা বলেছেন যে অন্যান্য বছর যেরকম চাপ থাকে এবছর কিন্তু সেরকম চাপটা তারা দেখতে পাচ্ছেন না। সকাল থেকে এখানে যারা এসেছেন আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে লঞ্চটি আছে এই লঞ্চটির যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তো তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই লঞ্চটিতে তারা সকালবেলা আসতে একটু দুর্ভোগ পোহাতে হয়েছে, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টা কিন্তু আপনি জানেন। তো সেক্ষেত্রে তারপরেও তারা বাড়ি যেহেতু যাবেন তো সেক্ষেত্রে তারা কিন্তু এরই মধ্যে তাদের কাঙ্ক্ষিত যে যানটি আছে সেই যানটিতে চড়ে বসেছেন। আর এই লঞ্চটি ছাড়ার কথা এখন থেকে আরও ঠিক 25 মিনিট আগে, তো এখন পর্যন্ত ছাড়তে পারছে না, কারণ পেছনে এখন পর্যন্ত ঘাটে ভেড়ার অপেক্ষায় বেশ কিছু লঞ্চ অপেক্ষা করছে, যে কারণে তাদের বের হওয়ার যে পথ সেই পথ আটকে আছে। তো এটা নিয়ে যাত্রীদের কিছুটা একটু ক্ষোভ রয়েছে যে তারা নির্দিষ্ট সময়ে যেতে পারছে না। আর এছাড়া যদি আমি আপনাকে বলি যে লঞ্চের ভাড়ার বিষয়গুলো, সেক্ষেত্রে তারা আমাদেরকে সন্তুষ্টির কথা জানিয়েছেন যে ঈদ উপলক্ষে আসলে কোনো লঞ্চের ভাড়া বাড়ানো হয়নি, যেরকম ভাড়া ছিল ঠিক একইভাবে আগের ভাড়াই বহাল রয়েছে। এছাড়া বিআইডব্লিউটি এর তদারকির কথা যদি বলতে হয় সেক্ষেত্রে তারা মাইকিং করছে, একে একে করে মাইকিং করছে এবং লঞ্চগুলোকে কাঙ্ক্ষিত গন্তব্যে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে যে বাধা প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতা থেকে বিভিন্ন লঞ্চগুলোকে সরে আসতে বলা হয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি তারা হলেন এখানে বেশ কয়েকবার টহল দিয়েছেন এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা সদা তৎপর রয়েছেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আর আরেকটি বিষয় আপনাকে আমি বলি, সেটা হলো যে এখানে যে অপেক্ষমান যাত্রী আছেন তারা একটু অপেক্ষা করছেন, তাদের লঞ্চগুলো মাঝ নদীতে অপেক্ষা করছে, কারণ তারা ভিড়তে পারছেন না, যে কারণে হলো যে তারা অনেকে একটু লঞ্চগুলোতে তাদের কাঙ্ক্ষিত জায়গার জন্য তারা বেছে নিয়েছেন ছোট ছোট ডিঙি নৌকা। তো সেই ডিঙি নৌকায় করেই কিন্তু তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর এখন পর্যন্ত এই সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে 6টি লঞ্চ ছেড়ে গেছে। তো যার মধ্যে 4টি লঞ্চই ছিল আপনার চাঁদপুর এবং বরিশালগামী লঞ্চ। আর যদি বেশি দেরির কথা বলতে হয় তাহলে কিন্তু এখন পর্যন্ত কোনো লঞ্চ তেমন বিলম্ব করেনি। আপনাকে যেটা বলছিলাম যে শুধুমাত্র ঘাটে বেরার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার কারণে কিছুটা বিলম্ব হয়েছে, এছাড়া যাত্রীদের তেমন অভিযোগ ছিল না। আর লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যাশা অনুযায়ী তারা যাত্রী পাচ্ছেন না, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। তো আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী স্বপ্নার কাছে। দর্শক, ঈদে ঘর ফেরত মানুষের খবরাখবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন শাফিন জাহিদ এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাইফুল জুয়েল। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। গত কয়েক ঈদের তুলনায় এবার মহাসড়কগুলোর অবস্থা অনেকটাই ভালো। তারপরও এবার ঈদ যাত্রায় সবচেয়ে বড় দুশ্চিন্তা যানজট, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ফেরি পারাপার নিয়ে একরকম আতঙ্কেই রয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে কোরবানির পশুবাহী গাড়ির কারণে যানজট বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে হাইওয়ে পুলিশ বলছে যানজট সামাল দিতে সচেষ্ট থাকবেন তারা। শামসুল হক প্রিন্সের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাফসির বাবু। ভাঙ্গা রাস্তার দুশ্চিন্তা কমলেও বেড়েছে যানজট আতঙ্ক। বিশেষত উত্তরের 16টি জেলা সহ দেশের অন্তত 20টি জেলার মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোথাও কোথাও শুক্রবার থেকেই 20 কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে। ঈদের আগের কয়েকদিনে পশুবাহী ট্রাকের কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। গরুর ট্রাকের কারণে, তারপরে লোকাল গাড়িগুলো যেমন সাইড দেয় না, এই কারণে যানজট গুলো হয়, এগুলো নিয়ে আতঙ্ক আছে। খানাখন্দ একটু যা হয়েছে, একটু কাজ কাম টুকটাক মোটামুটি করছে আর কি, তাও তবু রাস্তা এখনো বিশাল খারাপ আছে। গাড়ি বাড়ছে কিন্তু রাস্তা বাড়ছে না, আমাদের রাস্তার প্রয়োজন। ঈদের সময় জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোর চিহ্নিত কিছু পয়েন্টে জটলার কারণে এবং দুর্ঘটনা কিংবা রাস্তায় বিকল যান পড়ে থাকায় অনেক মহাসড়কেই সামাল দেয়া যায় না যানজট পরিস্থিতি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত রেকার দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলছে হাইওয়ে পুলিশ। যাতে বাইলেন করা হয়েছে, এই বাইলেনেও আমরা কিছুটা সুফল পাবো। মাঝে মাঝে যে যানজটের সৃষ্টি হয়, যদি কোনো গাড়ি দুর্ঘটনায় পতিত না হয় কিংবা নষ্ট না হয় তাহলে কোনো রকম অসুবিধা থাকে না। আমরা পর্যাপ্ত রেখা রেখেছি যাতে অতি দ্রুত এই গাড়িগুলো সরানো যায়।
খানাখন্দকের কারণে সৃষ্ট দুর্ঘটনা ও যানজট এড়াতে মহাসড়কগুলোর প্রায় 250টি স্থান চিহ্নিত করে তা মেরামতের উদ্যোগ নিতে 2 সপ্তাহ আগেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে হাইওয়ে পুলিশ। সে অনুযায়ী অনেক স্থানেই হয়েছে সংস্কার কাজ। হাইওয়ে পুলিশ এখন বলছে মহাসড়কে 24 ঘন্টা সতর্ক নজরদারির মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখতে পারবেন তারা। সমস্যা হবে না ফেরি পারাপারেও। ওয়াচ টাওয়ারে আপনার দিনে রাতে আমাদের লোক থাকবে, ওখানে আপনার নাইট ভিশন, বাইনোকুলার এবং মাইকিং এর ব্যবস্থা থাকবে। চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত এই এলাকায় মোটরসাইকেল পার্টি থাকবে, যাতে কোনো অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবহিত করতে পারে। বরাবরের মতো এবারের ঈদও যানজট নিয়ে আতঙ্ক রয়েছে পরিবহন সংশ্লিষ্টদের। একই সাথে মহাসড়কের নির্দিষ্ট কিছু স্থানে খানাখন্দক নিয়েও আপত্তি রয়েছে তাদের। তবে এর বিপরীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে চলছে এরকম সড়ক সংস্কারের কাজ। আর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে এবারের ঈদযাত্রা হবে যানজট মুক্ত। তবে ঈদের ছুটিতে লাখ লাখ লোক যখন গ্রামের উদ্দেশ্যে বের হবেন তখনই আসলে বোঝা যাবে মহাসড়কগুলোর আসল অবস্থা। তাফসির বাবু, সময় সংবাদ, গাজীপুর। দেখছেন সময় সংবাদ। ঈদের ছুটিতে বন্ধুরা এক হওয়া মানেই ব্রেক ফ্রি আড্ডা আর আনলিমিটেড ফান। তাই তো এয়ারটেল নিয়ে এলো ব্রেক ফ্রি টেলিফিল্ম ফেস্টিভ্যাল। দেশের সবচেয়ে জনপ্রিয় 7টি টেলিফিল্ম দেখতে চোখ রাখো ঈদের দিন থেকে 7 দিন, প্রতিদিন বিকাল 4:30। ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকায় এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের চামড়া শিল্পে, এমনটাই মনে করছেন চামড়া শিল্প মালিকরা। চামড়ার সরবরাহ ঘাটতি মোকাবেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে গরুর খামার গড়ে তোলার পরামর্শ তাদের। মালিকরা বলছেন এতে একই সঙ্গে মিটবে মাংসের চাহিদা এবং সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ। আর সরকার বলছে স্বল্প সুদের ঋণ ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুফল হিসেবে আগামী কয়েক বছরেই মাংস ও চামড়া উৎপাদনে স্বাবলম্বী হবে বাংলাদেশ। বিস্তারিত সাজিদ রাজুর রিপোর্টে। আগের মতো ভারত থেকে গরু আসছে না। গেল বছর থেকে কড়াকড়ি আরোপ করা হলেও চলতি বছরের শুরু থেকে ভারত থেকে একেবারে বন্ধ হয়ে যায় বাংলাদেশে গরু আসা। ফলে দেশে বাড়তে থাকে গরুর মাংসের দাম। তারই ধারাবাহিকতায় এবারের কোরবানিতে পশু সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ী ও চামড়া শিল্প সংশ্লিষ্টরা। আশঙ্কা করছেন চামড়া শিল্পে কাঁচা চামড়ার যোগানেরও। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে ক্রমেই বাড়ছে দেশে উৎপাদিত চামড়াজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি। রপ্তানি শিল্পে সরকারের অগ্রাধিকার খাতের মর্যাদাও পেয়েছে এই খাত। তবে ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ায় কাঁচা চামড়ার সংকট এই খাতের প্রবৃদ্ধিকে পেছনে নিয়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের পরামর্শ, গ্রামে গ্রামে পশু খামার গড়ে তুলতে পারলে চামড়া ও আমিষের যোগানের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও। 68,000 গ্রামকে যদি প্রত্যেকটা গ্রামে একটা গরু ফার্ম করতে পারি, কিছু যুবক এখানে কাজ যাবে, আমার গরু হচ্ছে, মাংস হচ্ছে, দুধ হচ্ছে, চামড়া হচ্ছে, সব হইতেছে, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবো। আমরা ভারতের উপর আর নির্ভর হব না। আমাদের দেশে ছোট ছোট ফার্মগুলো করা হোক গরুর জন্য, খামারদের হাতে যেন সশর্তে ঋণ যায় এবং দ্রুত খামারগুলো যেন করার ব্যবস্থা করা হোক। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছেন তারা। বাংলাদেশ ব্যাংক থেকে আগ্রহী গরুর খামারিদের দেয়া হচ্ছে 5% সুদে ঋণ সুবিধা। পাশাপাশি সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পও এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী। আমাদের গরুর সংখ্যা বাড়াতে হবে এবং বাড়াতে গেলে বছরে একটি করে বাছুর দেয়, এই গাভীর সংখ্যা বাড়াতে হবে। আমাদের সময় হয়তো 4 থেকে 5 বছর, এর ভিতর কিন্তু আমরা ভারত থেকে যে গরু আসতো সেই গরুর পরিমাণ গরু আমাদের দেশেই আমরা উৎপাদন করতে পারবো। যে চাহিদা ছিল চামড়ার বা এরা যে কায়দায় এটা পেত বা রপ্তানিও হতো, সেই ঘাটতি একটা টেম্পোরারি টাইমে হতে পারে, কিন্তু সেই ঘাটতি পূরণ করে আমরা যেতে পারবো। সরকার বলছে আগামী কয়েক বছরে মাছের মতো মাংস উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এখনো ভিসা আর টিকিটের অপেক্ষায় প্রহর গুনছেন 3 শতাধিক হজযাত্রী। আজকের মধ্যে এ সমস্যার সমাধান না হলে এবছর আর হজে যেতে পারবেন না তারা। এদিকে হজ এজেন্সিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে হাবের অবহেলায় হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এই হজ যাত্রীদের। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তাদেরকে পাঠানোর চেষ্টা করে যাচ্ছে বলে হাবের পক্ষ থেকে জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া থেকে বৃহস্পতিবার হজ ক্যাম্পে আসেন সালেহা খাতুন। এই 4 দিনে সকাল ও সন্ধ্যায় ভিসা আর টিকিট পাওয়ার আশ্বাস দিয়ে তার সময় ক্ষেপণ করান হজ এজেন্সির লোকজন, কিন্তু শেষ মুহূর্তে এসে এসব আশ্বাসে হতাশ হয়ে পড়েন তিনি। ভিসাও দেয় না, টিকিটও দেয় না, আমরা 4 দিন আর 5 দিন এসে আমরা যাইতামও দেয় না, আবার আমরা নিব আজা নিব কালা নিব এইটাই করতেছে। এভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 300-র বেশি হজ গমনেচ্ছু নারী পুরুষ এখন সময় কাটাচ্ছেন আশকোনা হজ ক্যাম্পের মসজিদ আর বারান্দায় শুয়ে বসে। এহরামের কাপড় পরে ফেললেও অনেকে পাননি ভিসা ও টিকিট। 3 দিন ধরে ঘরতে বাড়ি আইছি, যাইতে পারছি না। টাকা পয়সা সবকিছু দিয়া জবালে কয় সকালে দিব, বিকালে দিব, 5টায় দিব, 10টায় দিব, এরকম করে একটা আছে। 17 তারিখে আপনাদের ফ্লাইট। আমরা আসলাম হজ ক্যাম্পে সকাল 11টার দিকে। এরপরের থেকে আমাদের এই পর্যন্ত আমরা এখানে বসে রয়েছি। সমস্যাটা ভাই আমাদের টিকিট নিয়ে এরা প্রতারণা করতে আছে। হজ এজেন্সি হামজা ইয়ারের 100 ও মাসুদ ট্রাভেলসের 36 যাত্রীর মতো অনেকের ভিসা ও টিকিট না হওয়ায় হাব কর্তৃপক্ষকে দুষছেন তারা। কালকে সকাল 9টায় এম্বাসি যেতে বলেছিল, কিন্তু হাব অবহেলা করে হেলাল সাহেব নিয়ে যায়নি। 304 জন ভিসা পায়নি। দুঃখজনক যে আমাদের এই হেলাল ভাইয়ের তার কিছু মানে আচরণের কারণে এই হাজিগুলো ভিসা পায়নি। তবে হাব বলছেন এজেন্সিগুলোর দোষেই এইসব হজযাত্রীর পাসপোর্ট সৌদি দূতাবাস থেকে ফেরত এসেছে। তাদের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। ঠিকমতো লঞ্চমেন্টটা করতে পারেন না যেসব এজেন্সির এই পাসপোর্টগুলো এমবেসি থেকে ফেরত আসছে। 5000 হাজি বই জমা হচ্ছে, একদম 3000-4000 হাজি করে জমা হচ্ছে, 1000 জমা হচ্ছে। এখন ভাইয়া কোনটা লঞ্চমেন্ট সঠিক আছে কোনটা নাই এটা তো আমরা জানি না ভাই, এটা আইসি জানে, আর এমবেসি যখন বই জমা করতে গেছে তাহলে এমবেসি জানে। হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় সোমবারের মধ্যে এসব হজযাত্রী সৌদির উদ্দেশ্যে রওনা হতে না পারলে তাদের পক্ষে এবার হজ করা সম্ভব হবে না। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। কোরবানি ঈদকে সামনে রেখে বাজারে ফ্রিজের বিক্রি বেড়েছে দ্বিগুণ। লক্ষ্যমাত্রা পূরণের আশা বিক্রেতাদের। থাকছে মূল্য ছাড় সহ নানা উপহার। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি আলাদা কর্মসূচি দিয়েছে। সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে শেখ হাসিনার সফরের বিরুদ্ধে বিক্ষোভ করার কথা জানিয়েছে কমিটিবিহীন দ্বিধা বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপি। আর প্রধানমন্ত্রীকে সার্বজনীন সংবর্ধনা দেয়া সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর তথ্য ও আনোয়ার হোসেন বাবুর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কের মিনি বাংলাদেশ এখন রাজনীতিতে উত্তপ্ত। যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ। এই কর্মসূচি সফল করতে কর্মী সমাবেশ সহ জনসংযোগ শুরু করেছে বিএনপি জামাত জোট। উনি যেদিন আসবেন ওদিন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা জেএফকে এয়ারপোর্টে বিএনপির নেতৃবৃন্দ, আমাদের কর্মী বাহিনী নিয়ে আমরা সবাই উপস্থিত থাকব, ওনাকে সেখানে বিক্ষোভ প্রদর্শন করার জন্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও নিজেদের দলের অভ্যন্তরীণ মতবিরোধ মিটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বজনীন সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি চালাচ্ছে। প্রতিবারের মতো এবারও আমরা সার্বজনীন নাগরিক সম্বর্ধনার আয়োজন করেছি এবং সেখানেও বিভিন্ন স্টেট থেকে আমাদের নেতাকর্মীরা আসবেন এবং প্রবাসী ভাই বোনেরা সে সম্বর্ধনা সভায় অংশগ্রহণ করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে 25, 26 ও 27 সেপ্টেম্বর পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে বলে জানালেন যুক্তরাষ্ট্রে বিএনপি ও 36 সহযোগী সংগঠনের জোটের আহ্বায়ক। ইউনাইটেড নেশনের ওনার ভাষণ থাকবে সেদিন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ফার্স্ট এভিনিউ এবং 47 স্ট্রিটের কর্নারে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা সেখানে কর্মসূচি দিয়েছি এবং যেদিন সেখানে উনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের উদ্দেশ্যে হোটেলে ভাষণ দিবেন, ওনার হোটেলের সম্মুখে আমরা ইনশাআল্লাহ সেখানে প্রতিরোধ এবং প্রতিবাদ করব। এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের দলমত নির্বিশেষে প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বজনীন সংবর্ধনা দেয়া হবে বলে জানালেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিভাবে তাকে সম্মান দেখে, কিভাবে তার প্রতি কৃতজ্ঞ সেই নেত্রীকে দেখার জন্য প্রবাসে আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি। 24শে সেপ্টেম্বর পবিত্র ঈদ, সেই পবিত্র ঈদও আমরা ওনার সাথে ভাগাভাগি করে আমরা উদযাপন করব এবং 28শে
সেপ্টেম্বর ওনার জন্মদিবস, যদিও উনি ঘটা করে কোনোদিন জন্মদিবস পালন করেন না, তবুও আমরা ওই দিনে দোয়া মাহফিল করবো না জন্মদিবসে। এই সমস্ত কর্মসূচি আমাদের রয়েছে। আগামী 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সময় সংবাদ, নিউ ইয়র্ক। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে রাজধানীর পশুর হাটগুলোতে তৃতীয় দিনেও জমে ওঠেনি বেচাকেনা। সকাল থেকে ক্রেতার সমাগম খুব একটা দেখা যায়নি, তবে এতে হতাশ নন বিক্রেতারা। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন গরুর ব্যাপারীরা। তবে পশুর হাটে ভারতীয় গরুর বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। দেশের বিভিন্ন স্থান থেকে এখনো ব্যাপারীরা পশু নিয়ে আসছেন রাজধানীর হাটগুলোতে। পশুর হাটে নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে এবার ছোট বড় মিলিয়ে পশুর হাট বসেছে 22টি। রাজধানীতে গরুর হাটগুলোতে এখনো বেচা বিক্রি জমে ওঠেনি। বৃষ্টির কারণে হাটগুলোতে ক্রেতা সমাগম কিছুটা কম। এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন রিপোর্টার মিজানুর রহমান খবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খবির, ঢাকা শহরের মধ্যে যে দুটি স্থায়ী হাট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সারুলিয়াতে, যেটি জেলা প্রশাসনের আওতায়, এবং এটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় যে গাবতলী পশুর হাট, অর্থাৎ সবচেয়ে বড় স্থায়ী যে বাজারটি, সেখানে এখন আমরা আছি। আপনারা জানেন তো এখানে যে বেচা বিক্রি এখনো জমে ওঠেনি, কারণ গতকাল আবহাওয়া বেশ খারাপ ছিল। তবে সকালবেলা একটু আগে যখন রোদের প্রথম ঝিলিকটি দেখা যায়, এখানে দেখেছি যে যারা বিক্রেতা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের মুখে একটি আনন্দের ঝিলিক এখানে আমরা দেখতে পেয়েছি। তারা সমস্বরে চিৎকার করে উঠে কিন্তু রোদকে স্বাগত জানিয়েছেন, কেননা গতকালকের দিনটা তাদের জন্য ছিল বেশ আশার, কিন্তু নিরাশা হয়ে গেছে যে বৃষ্টিপাতের কারণে, আবহাওয়া খারাপের কারণে। এখানে মূলত আমরা দেখেছি যে কুষ্টিয়া থেকে যে ব্যবসায়ীরা এসেছেন, এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে গরুই বেশি নিয়ে এসেছেন, অন্যান্য পশু কম পরিমাণে হলেও চোখে পড়েছে। তো এখানে যেই অবস্থাটি এখন আমরা দেখছি যে বেশ কিছু খুঁটি খালি রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে গরু এখন যেগুলো আসছে, তারপরও বেশ কিছু জায়গা খালি রয়েছে। এখনো দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে এবং অন্যান্য ছোট খাটো পিক আপে করে দেখেছি যে কিছু কোরবানির পশু এখানে আসা শুরু করেছে। আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে বাঁশের বেড়াগুলো দেওয়া হয়েছে, সেখানে ব্যবসায়ীরা অপেক্ষা করছেন মূলত বিক্রেতার জন্য। তবে সকাল থেকে আমরা দেখেছি যে বিক্রেতার সংখ্যা কিন্তু দুই একজন চোখে পড়েছে, এবং এই ভারতীয় গরু নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতা দুপক্ষের মধ্যেই মতবিরোধ রয়েছে। কেউ বিক্রেতারা বিশেষ করে বলছেন যে ভারতীয় গরু না আসলে তাদের জন্য ভালো, কেননা দেশি গরু তারা যে আশা করে পুষেছিলেন সেই পর্যাপ্ত বা ন্যায্য দাম তারা এবার পাবেন। আর যে কজন বিক্রেতার সাথে যে কজন ক্রেতার সাথে আমার কথা হয়েছিল, তারা যেটি আশা করছেন যে যেহেতু ভারতীয় গরু যদি আসতো তাহলে তারা হয়তো আরো কিছু কম দামে পশুটি পেতেন। তবে এখনো যেহেতু কুরবানির ঈদের দিনের আর বেশ কয়েকদিন বাকি রয়েছে, সে কারণে তারা দেখে শুনে কেনার কথা বলছে। তবে সেই দেখাশোনার যে পর্বটা সেটি কিন্তু নির্ভর করছে মূলত আবহাওয়ার উপরেই। তবে আবহাওয়া এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই রয়েছে, সে কারণে এই বিক্রেতাদের মুখে কিছুটা আশার ঝিলিক রয়েছে। আর ঢাকার অন্যান্য বাজারের যে পরিস্থিতি, সেগুলো সব জায়গায় আমরা খোঁজ নিয়ে দেখেছি যে মূলত আবহাওয়ার উপর নির্ভর করছে যে কেমন বেচা বিক্রি হবে এবং আজকের দিনে কেমন জমে উঠবে কোরবানির এই পশুর বাজার। তো সবটা এই ছিল আমার কাছে গাবতলী পশুর হাট থেকে আপাতত সর্বশেষ। দর্শক, রাজধানীর গাবতলীর পশুরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মিজানুর রহমান খবির। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে বৃষ্টির কারণে সকাল থেকে তেমন একটা সমাগম হয়নি ক্রেতার, আর এ কারণে বেচা বিক্রিও তেমনটা জমে ওঠেনি। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। ঐতিহ্যগতভাবে বড় আকৃতির গরু কোরবানি দেওয়ার কারণে দেশের গরু ব্যবসায়ীদের নজর থাকে চট্টগ্রামের দিকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় ষাঁড় বাছাই করে নিয়ে আসা হচ্ছে এখানকার বাজারগুলোতে। কোনো কোনো গরুর দাম হাঁকা হচ্ছে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। অথচ যথাযথ তদারকি না থাকায় লাখ লাখ টাকার গরু কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্টদের আয়করের ব্যাপারে অস্পষ্টতা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ঐতিহ্য চলে আসছে পরিবার প্রতি একাধিক পশু কোরবানির রীতি। এরই অংশ হিসেবে নগরীর প্রতিটি বাজারে এখন বড় বড় পশু আনা হচ্ছে। মূলত দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের জেলা রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া এবং মেহেরপুর থেকে আনা হচ্ছে কৃষকের পালা দেশি জাতের বড় গরু। আর এজন্য অঞ্চল ভিত্তিক বাজারও গড়ে তোলা হয়েছে। কুষ্টিয়া, চাঁপাই, মেহেরপুর নামের এসব বাজারে 2 লাখ টাকার নিচে কোনো গরু নেই বললে চলে। আর সর্বোচ্চ গরুর দাম হাঁকা হচ্ছে 10 লাখ টাকা। আমি কুষ্টিয়া পাটিকা বাড়ি থেকে 12টা গরু আনছি। আমরা দাম চাচ্ছি এক একটা গরুর 4 লক্ষ 5 লক্ষ টাকা। এক্ষেত্রে মাত্রাতিরিক্ত দাম হাঁকার পেছনে কিছু কারণও দেখাচ্ছেন ব্যাপারীরা। একই সাথে ভারতীয় গরু আসতে শুরু করলে দেশীয় কৃষকেরা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তাদের। গরু যদি প্রতিদিন তুলা ভুসি
এই গুড় যদি খাওয়াতে হয় 400 খরচ হয়, তাহলে এক বছরে কয় টাকা আসে? 8টা গরুর দাম আমাদের দেশে খরচ খরচা দিয়ে 16 লাখ, এখানে দাম হয় 10 লাখ, তাতে 6 লাখ টাকা ঘাটতি এবং এই রকম চাষিদের অনেকেরই ঘাটতি। প্রতি বছর চট্টগ্রামের কোরবানির হাটগুলোতে শত কোটি টাকার লেনদেন হলো, আয়কর বিভাগের তেমন কোনো তদারকি নেই। ইনকাম ট্যাক্স রিটার্নে আইটি 10BB নামে একটা ফর্ম আছে, সেই ফর্মে যখন এই খরচটা আসবে তখন সেটা অটোমেটিক্যালি আমাদের ট্যাক্সের আওতায় চলে আসবে। জেলার 16টি উপজেলায় 221টি এবং নগরীর 10টি হাটে গরু কেনা বেচা শুরু হয়েছে। এছাড়া পাড়া মহল্লা ভিত্তিক হাট রয়েছে আরো কয়েকশো। সব মিলিয়ে এবার অন্তত 5 লাখ পশু বিক্রির আশা করছেন ব্যাপারীরা। দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চল থেকে আনা এসব গরুর দাম চাওয়া হয়েছে 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত, কিন্তু বাজার জমে না ওঠায় এখন পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি। তবে বিক্রেতারা আশা করছেন ঈদের আগে তারা এই দামেই এসব গরু বিক্রি করতে পারবেন। চট্টগ্রামের সাগরিকা গরু বাজার থেকে কমল দে, সময় সংবাদ। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, বগুড়ার পশুর হাটগুলোতে ততই বাড়ছে কোরবানির পশুর সরবরাহ। তবে হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। শুধুমাত্র ক্রেতার কাছ থেকে হাসিল আদায়ের নিয়ম থাকলেও এই হাটগুলোতে হাসিল দিতে হচ্ছে বিক্রেতাকেও। ইজারাদাররাও স্বীকার করলেন অতিরিক্ত অর্থ আদায়ের কথা। মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বগুড়া হাট বাজারের হাসিল বা টোল আদায়ের তালিকা অনুযায়ী প্রতিটি পশুর হাটে গরু ও মহিষের জন্য 200 টাকা এবং ছাগল ও ভেড়ার জন্য 70 টাকা হাসিল নির্ধারিত। কিন্তু হাটগুলোতে দেখা গেছে গরু প্রতি ক্রেতার কাছ থেকে আদায় করা হচ্ছে 300 থেকে 500 টাকা ও বিক্রেতার কাছ থেকে নেওয়া হচ্ছে 100 টাকা, আর ছাগলে আদায় করা হচ্ছে 200 থেকে 300 টাকা। বর্ধিত হাসিল আদায় নিয়ে ক্ষুব্ধ ক্রেতা ও বিক্রেতা। একটা খাসি কিনলাম 6,500 টাকা দেয়, কিন্তু ছাপ নিল আমার কাছ থেকে 300 টাকা, আর যাই বিক্রি করলো তার কাছ থেকে নিল 50 টাকা। বাইরের লোক খাসি বকরি কিনতে যাচ্ছে, এখানে কিনতে আসে 70 টাকা ছাপ, 90 টাকা ছাপ সরকারি রেটে করছে, আর নিচ্ছে 300 টাকা। তাহলে এটা তো অন্যায়। হাটে হাসিল আদায়কারী এবং ইজারাদাররাও স্বীকার করলেন অতিরিক্ত হাসিল আদায়ের কথা। খরচ বেশি হওয়ার কারণে 500 টাকা নেওয়া হচ্ছে, কারণ অতিরিক্ত লোকজনের প্রয়োজন আছে এই হাটে। গরু প্রতি যাই কিনলো তার দেওয়া লাগে 300 টাকা, আর যাই বিক্রি করলো তার হলো 80 টাকা। আজকে একটু ঈদের জন্য একটু বাড়াইছে 20 টাকা। অন্য হাট যাচ্ছে তো আমাদের চালাচ্ছি, এটা বলে তো লাভ নাই। এটা তো আমার টিভি দেখো কত কত, সে বলে ঠিক হয়ে যায় না। কেউ যাতে বর্ধিত হারে হাসিল আদায় করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। তারা ট্যাক্স যেন জাস্ট একজনের কাছ থেকে না, সেটা আমরা কনফার্ম করার জন্য বলে দিয়েছি এবং সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এর বেশি কিছু হলে, ব্যত্যয় হলে যদি আমাদের যেটা টিম গিয়ে পায়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। বগুড়া জেলা পশুপালন অফিসের তথ্য মতে গত বছরের ঈদে জেলায় 2,35,000 পশু কোরবানি দেওয়া হয়েছে। এবছর পশুর হাটে প্রায় 2 লাখ পশু কেনাবেচা হবে বলে আশা করছেন ইজারাদাররা। সময় সংবাদ, বগুড়া। কোরবানি ঈদ সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে দেশি বিদেশি ব্র্যান্ডের ফ্রিজ আর ডিপ ফ্রিজারের। বেশিরভাগ কোম্পানি নিজেদের পণ্যের বিক্রি বাড়াতে ক্রেতাদের জন্য দিচ্ছেন মূল্য ছাড় সহ নানা উপহার। ফ্রিজ ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে এখনকার বিক্রির পরিমাণ প্রায় দ্বিগুণ। এদিকে ঈদ মৌসুমে বাজারে নতুন মডেলের পণ্যের সঙ্গে বিভিন্ন ধরনের অফারের সুযোগ থাকার কারণে ফ্রিজ কিনতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারাও। জুবাইর ফয়সালের রিপোর্ট। কোরবানি ঈদ মানেই পশুর মাংস সংরক্ষণে সবারই থাকে বাড়তি আয়োজন, আর তার জন্য প্রয়োজন পড়ে ফ্রিজের। কবছর আগেও দেশে ফ্রিজ বলতে ক্রেতাদের নির্ভর করতে হতো আমদানি করা বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের উপর, কিন্তু সেগুলোর পাশাপাশি বাজারে এখন ভালোভাবেই জায়গা করে নিয়েছে কয়েকটি দেশীয় কোম্পানিও। দীর্ঘদিন কোরবানির মাংস সংরক্ষণে ডিপ ফ্রিজ খুবই কার্যকরী বলে মনে করছেন ক্রেতারা। সব ধরনের পণ্য ক্রয়ে কিছু বাড়তি সুযোগ থাকলেও বাজারে ডিপ ফ্রিজের কাটতি সাধারণ ফ্রিজের তুলনায় একটু বেশি। তবে শুধু মূল্য ছাড় কিংবা অফার নয়, বরং ঈদ মৌসুমে ভালো মানের পণ্য কিনতেও বাজারে আসছেন অনেকে। সাধারণত বিদেশিগুলোই ফ্রিজ ইউজ করেছি, তো সেই ফ্রিজগুলো দেখা যায় যে মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। আমাদের দেশিগুলো এখন ভালো হয়েছে, কিন্তু এটা আসলে আর একটু সময় লাগবে। নতুন নতুন যে ডিজাইনগুলো, সেগুলো অন্য সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। কোরবানি ঈদের গুলো ওই ব্যবসাকে মাথায় রেখে হয়তো বা ফ্রিজগুলো আনা হয় দেখেই ওই সময়টাকে বেসিক্যালি ফোকাস করে মানে ক্রেতারা আসে ফ্রিজ কেনার জন্য। মাংস তো রাখার লাগে, সবটা তো আর মনে রান্না করা যায় না, রাখার ব্যবস্থা করে রাখতে হবে, সেই জন্য ডিপ ফ্রিজটা প্রয়োজন। ঈদের
বাকি মাত্র কয়েকদিন, তাই স্বাভাবিকভাবেই ফ্রিজের উৎপাদন কিংবা আমদানি সবকিছুই বাড়িয়েছেন ব্যবসায়ীরা। অন্তত এবছর বিক্রির লক্ষ্য পূরণ করতে কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন তারা। আমরা চিন্তা করছি এই নন প্রোডাক্টিভ কোনো জিনিস না দিয়ে প্রোডাক্টের ক্ষেত্রে যেন প্রাইসটা একটু মিনিমাম রাখা যায়। এই ঈদে আমরা টার্গেট করেছি 3.5 লক্ষ ফ্রিজ আমরা মার্কেটে সেল করব। স্ক্র্যাচ কার্ড আছে 1500 থেকে 10,000 টাকা পর্যন্ত, কার্ড ঘষলেই 1500 টাকা পাবেই। অন্য সময় থেকে ঈদের আগে বেচা কেনাটা সাধারণত ডাবল হয়। বিনিয়োগ বেশি হওয়ায় ব্যবসায়ীরা ঝুঁকিতে থাকলেও এবছর ঈদ কেন্দ্রিক ফ্রিজের বেচাকেনা আশানুরূপ বলেও জানিয়েছেন তারা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দুবাই থেকে আসা চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার থেকে অন্তত 40 কোটি টাকা মূল্যের ভারতীয় মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল বিকেলে কন্টেইনারটি জব্দের পর রাতে পরীক্ষা করে এই মুদ্রা পাওয়া যায়। জঙ্গি অর্থায়নের কাজে এই মুদ্রা বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুবাই থেকে ভারতীয় রুপির একটি বড় চালান বাংলাদেশে আসছে। এই তথ্যের ভিত্তিতে গত কয়েকদিন ধরে সতর্ক অবস্থানে ছিল শুল্ক গোয়েন্দারা, কিন্তু আগে প্রতিবার এ ধরনের রুপির চালান বিমানবন্দর থেকে উদ্ধার হয়। পাচারকারীরা এবার বিশেষ কৌশল নেয়। দুবাই থেকে গৃহস্থলী সামগ্রী আনার আড়ালে রুপির এ চালান নিয়ে আসা হয় চট্টগ্রাম বন্দরে, কিন্তু রোববার বিকেলে সন্দেহজনক কন্টেইনারটি কায়িক পরীক্ষা শুরু করে শুল্ক গোয়েন্দারা। কন্টেইনারে থাকা 165টি কার্টনের মধ্যে প্রাথমিকভাবে 16টিতে পাওয়া যায় ভারতীয় রুপি। দুবাই থেকে একটা বড় কন্টেইনার আসে এবং এখান থেকে আমাদের গোয়েন্দারা বিভিন্ন তথ্যের ভিত্তিতে তারা এটাকে পরীক্ষা করেন। পরীক্ষা করে বেশ কিছু অবৈধ মালামাল পাওয়া গেছে। চট্টগ্রাম বন্দরের 8 নম্বর শেডে রাত 1টা পর্যন্ত কন্টেইনারটি পরীক্ষা করে শুল্ক গোয়েন্দা সহ সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। সোমবার পূর্ণাঙ্গ পরীক্ষার জন্য কন্টেইনারটি সিলগালা করে দেওয়া হয়। প্রাথমিক অনুসন্ধানে তারা অনেকটা নিশ্চিত হয়েছেন এসব মুদ্রা ভারতে পাচারের জন্যই বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছিল। যে মুদ্রাটা আসছে এটা নিশ্চয়ই কোনো ভালো কাজের জন্য আসেনি, এটি এর সাথে নিশ্চয়ই কোনো ক্রিমিনাল কানেকশন আছে। ইন্ডিয়ান রুপি অন্য দেশ থেকে কেন আসবে, ইউ ব্যাগেজে কেন আসবে? ডেফিনেটলি সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে এগুলো অবৈধভাবে এসেছে এবং অবৈধ কর্মকাণ্ডের সাথে এর একটা যোগসূত্র আছে। শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 6.5 কোটি রুপি ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছিল। আর চট্টগ্রাম বন্দর থেকে উদ্ধার হওয়া রুপির এই চালানটি এই যাবৎকালের সর্বোচ্চ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, কিছুক্ষণের মধ্যে কন্টেইনারটির পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা শুরু করবে চট্টগ্রাম বন্দরে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার হাজেরা শিউলি। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি। স্বপ্না, আপনি জানেন যে গতকাল রাতে কায়িক পরীক্ষার সময় চট্টগ্রাম এই শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ একটি কন্টেইনার থেকে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা জব্দ করে। তবে প্রাথমিকভাবে পুরো কন্টেইনারটি কালকে খোলা যায়নি। একটি কন্টেইনারে গৃহস্থলী সামগ্রী ঘোষণা দিয়ে কন্টেইনারটি আনা হয়েছিল এবং সেখানে বিভিন্ন ধরনের গৃহস্থলী সামগ্রী ছিল। তবে 4টি কার্টন খুলে এবং বক্স খুলে সেখানে 16টির মতো প্যাকেটে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা পাওয়া যায়। তো ধারণা করা হচ্ছে যে পুরো কন্টেইনারটি খুললে হয়তো আরো অসংখ্য ভারতীয় মুদ্রা পাওয়া যেতে পারে। তবে গতকাল রাতে সেটি সিলগালা করে দেওয়া হয়, যেহেতু সব সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। তো আজকে কিছুক্ষণ পরেই শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা, কাস্টমস, বন্দর এবং সরকারি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে আজকে কন্টেইনারটি খোলা হবে। এবং তারা যেটা গতকাল আমাদেরকে জানিয়েছিলেন যে কন্টেইনারে যে মুদ্রাগুলো পাওয়া গিয়েছিল সেগুলো প্রাথমিকভাবে যে মুদ্রার মধ্যে যে 30টি শনাক্তকরণ চিহ্ন থাকে সেখানে 2টির অনুপস্থিতি ছিল। সেখানে তারা ধারণা করছেন যে হয়তো মুদ্রাগুলো জালও হতে পারে এবং সেই মুদ্রাগুলোর গন্তব্য কিন্তু বাংলাদেশ না, এবং যেটা প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে সেগুলো হয়তো বাংলাদেশ থেকে আবার ভারত বা অন্য কোনো দেশে পাচার করা হতো। তো এখনও সেই বিষয়টি তদন্তাধীন আছে এবং আজকেই পুরো কন্টেইনারটি খোলা হবে এবং পরবর্তীতে পরীক্ষা করে দেখা হবে যে মুদ্রাগুলো আসলেই জাল কিংবা আসল। তো এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বেশ কিছুদিন আগে গত 6 জুন কিন্তু চট্টগ্রাম বন্দরে বলভিয়া থেকে আসা সূর্যমুখী তেলের ঘোষণায় একটি কোকেনের চালান ধরা পড়েছিল এবং দুটি ড্রামের মধ্যে কোকেনের প্রাথমিক উপস্থিতি পাওয়া যায়। তো এরপর থেকে কিন্তু বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ বেশ সচেতন এবং তারা বিভিন্ন ধরনের সন্দেহজনক চালানগুলোর উপর তারা ব্যাপক গোয়েন্দা নজরদারি চালাচ্ছিল।
এবং এর অংশ হিসেবে গতকাল কাইক পরীক্ষাকালে একটি কন্টেনার মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা পাওয়া যায় এবং ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো একাধিক আমদানিকারকের চালান থাকলেও একজন আমদানিকারকই সেটি এনেছেন। তবে এখন কোন আমদানিকারক বা কারা এনেছেন সেটি এখনো তারা শনাক্ত করতে পারেননি। তো কিছুক্ষণ পর কন্টেনারটি খোলার পর যেটি জানিয়েছে যে মুদ্রা শনাক্তকারী এক্সপার্ট বা বিশেষ মেশিনে পরীক্ষার পর হয়তো জানা যাবে যে মুদ্রা আসল কিংবা জাল ছিল। তো স্বপ্ন এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরে ভারতীয় মুদ্রা জব্দকারী কন্টেনার পরীক্ষা নিরীক্ষার সর্বশেষ তথ্য। দর্শক, চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজরা শিউলি। তিনি যেমনটি জানাচ্ছিলেন, দুবাই থেকে আসা চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার থেকে 40 কোটি টাকা মূল্যের ভারতীয় মুদ্রা জব্দ করা হয়েছে সেই বিষয়ে একটু পরেই শুল্ক গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে কন্টেনারটি পরীক্ষা নিরীক্ষা করা শুরু হবে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশি গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মাদারীপুরের সদর উপজেলার মামুন, নাসির ও রিপনের বাড়িতে স্বজনদের আহাজারি যেন থামছেই না। নিহতদের স্বজন ও এলাকাবাসীর এখন একটাই চাওয়া, লাশ দ্রুত আনা হোক দেশে। এদিকে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে কোনো সান্ত্বনাই যেন থামাতে পারছে না স্বজনদের কান্না। স্ত্রীও শোকে পাথর। 8 বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়াভাঙ্গা গ্রামের মামুন ফকির। শুক্রবার রাতে তার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। উপার্জনক্ষম স্বজনের মৃত্যুতে ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। ছয়টা কিস্তি রয়ে গেছে, আমি আর কেমন করবো? আমার বাবা হয়তো আমার জায়গা বিদায় হয়ে গেছে। আমার হাজবেন্ড জরুরি ভাবে পাঠাইয়া দেন। অনেক কিছু কেনাকাটা করবে, আমার লেগে জিনিস কিনবে, ভিডিও মোবাইল কিনবে। ঈদের কেনাকাটার শেষে দেশে ফেরার কথা ছিল একই গ্রামের নাসিরের, কিন্তু নিয়তির কাছে হার মানতে হলো তাকে। আর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। আর একই ইউনিয়নের ত্রিভাগদি গ্রামের রিপনের বাড়িতেও চলছে আহাজারি। আল্লাহ তো বলা লয়ে গেছে, আমি কিভাবে বাঁচি? মায়া সান্না হয়েছে, ঘর দরজা কিছুই দিতে পারি নাই। এদিকে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। ডিনাফিনা করিয়া টাকা জমি বিক্রি করিয়া পাঠাচ্ছিল, একমাত্র ছেলেই সম্ভব। আমার কাছে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলছে যে কার কি লাগবে। বাইরে এবার মন থাকলে আমি তো গেলাম পাঠাম ভাই। সরকারের কাছে আমার আবেদন, আমার বাইরে যেন তাড়াতাড়ি আমাকে কাছে ফিরে। অন্যদিকে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। যতটুকু সম্ভব ইউনিয়ন পরিষদের দ্বারা এবং ব্যক্তিগত পর্যায়ে তাদেরকে সহযোগিতা করব। গত 18 সেপ্টেম্বর সৌদি আরবের দাম্মামের উপশহর নারিয়ায় সড়ক দুর্ঘটনায় নাসির, মামুন ও রিপন নিহত হন। এ ঘটনায় আহত অপর 2 জনকে দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। টাঙ্গাইলের সদর উপজেলার বিএস বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত টয়লেট না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুলের শিক্ষক সহ শিক্ষার্থীদের। অন্যদিকে বয়ঃসন্ধিকালে মেয়েরা পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং স্বাস্থ্যসম্মত টয়লেট না পেয়ে স্কুলে আসা বন্ধ করতে বাধ্য হচ্ছে। বেশিরভাগ স্কুলগুলোতেই এ ধরনের সমস্যা আছে স্বীকার করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে 1926 সালে বিএস বিশ্বেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। স্কুলে দিন দিন শিক্ষার্থী বৃদ্ধি সহ নানা প্রয়োজনে বহুবার উন্নয়ন এবং সম্প্রসারণ করা হলেও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করেনি স্কুল কর্তৃপক্ষ, যে কারণে স্কুলে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী মাত্র 2টি টয়লেট ব্যবহার করতে বাধ্য হচ্ছে। আবার টয়লেট দুটি একই স্থানে থাকায় ছেলে মেয়ে এবং শিক্ষকদেরকেও টয়লেট ব্যবহারের জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। স্কুলে ছাত্র এবং শিক্ষকরা টয়লেট ব্যবহারের সুযোগ পেলেও ছাত্রীরা সবাই সুবিধাটি পাচ্ছে না। টিফিনের সময় আমরা সবাই যে বাথরুমে যাই, তখন আমরা সিরিয়াল ধরি। টিফিন করবো না, বাথরুম করবো, তাদের সমস্যা হয়। পর্যাপ্ত পরিমাণ যদি বাথরুম থাকতো তাহলে আমাদের এই কষ্ট করতে হতো না। কর্তৃপক্ষের নিকট দ্রুত পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের দাবি জানান শিক্ষকরা। ক্লাস টাইমে 1-2 করে ছাড় আমরা বাইরে যাই, তারা বাথরুম ইউজ করতে যায়। এতে আমাদের ক্লাসে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে পর্যাপ্ত পরিমাণ বাথরুমের ব্যবস্থা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, স্কুলে টয়লেট নির্মাণের জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ ও জায়গার অভাব রয়েছে, তবে টয়লেটের খুবই প্রয়োজন। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা এই সমস্যাগুলো করে যাতে আরো
ওদের সঙ্গে পর্যাপ্ত সংখ্যক টয়লেটের ব্যবস্থা তারা করেন, সুস্বাস্থ্য স্যানিটেশন, তাহলে মনে হয় যে আমাদের ছেলেমেয়েদের সমস্যা কিছুটা লাঘব হবে। টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার জানান, পর্যাপ্ত টয়লেট না থাকায় বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে আলোচনা করা হবে। ইঞ্জিনিয়াররা ডিজাইনটি করে, আমি ওনাদের সাথে এই বিষয়টা আলোচনা করব যে ওনারা যে বিল্ডিং এর ডিজাইন দেন সেখানে যেন পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা রেখে তারা ডিজাইন অনুমোদন করেন। স্কুলে মোট শিক্ষার্থী 945 জন, শিক্ষক রয়েছেন 16 জন, আর জেলায় মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 502টি, আর মাদ্রাসা রয়েছে 338টি। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের বাইরের খবর। গ্রিসের গণভোটে পুনরায় জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের দল সিরিজা পার্টি। এ দফায়ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সিপ্রাস। এরই মধ্যে পরাজয় স্বীকার করে সিপ্রাসকে নতুন করে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বিরোধী রক্ষণশীল দল নিউ ডেমোক্রেসির প্রধান ভানগেলিস মেইমারাকিস। 57% ভোট গণনায় দেখা গেছে সিপ্রাসের বামপন্থী সিরিজা পার্টি পেয়েছে 35.5% ভোট এবং বিরোধী পেয়েছে 28.2% ভোট। 7% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে ডানপন্থী দল গোল্ডেন ডন। পার্লামেন্টের 300 আসনের মধ্যে সিরিজা পার্টির দখলে 145টি। চলতি বছরের আগস্ট মাসে সিপ্রাসের বামপন্থী সিরিজা পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালে এই নির্বাচন দেয়া হয়। স্প্যানিশ লা লিগার খবর। লিওনেল মেসির জোড়া গোলে লেভান্তেকে 4-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা। গতরাতে নু ক্যাম্পে বার্সার হয়ে অন্য গোল দুটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার ও মার্ক বার্তা। লেভান্তের হয়ে একমাত্র গোলটি করেন ভিক্টর। এদিন দলে লুইস সুয়ারেস ও আন্দ্রেস ইনিয়েস্তারা না থাকলেও খেলার শুরু থেকে লেভান্তেকে চেপে ধরে কাতালানরা। প্রথমার্ধে অন্তত 5 বার সুযোগ পেয়েও বল লেভান্তের জালে জড়াতে সক্ষম হননি মেসি নেইমাররা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন আরও ধারালো ফুটবল খেলা শুরু করে বার্সা। খেলার 50 মিনিটে মেসির ক্রস শট নিজের দখলে নিয়ে লেভান্তের জালে বল জড়িয়ে দলকে 1-0 এগিয়ে নেন বার্সা। এর 6 মিনিট পরেই ব্যবধানটা দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর খেলার 61 মিনিটে পেনাল্টি শুটে বার্সাকে 3-0 এগিয়ে নেন আর্জেন্টাইন মেসি। তবে 66 মিনিটে বার্সার জালে বল জড়িয়ে লেভান্তের হয়ে ব্যবধানটা 3-1 কমান স্ট্রাইকার ভিক্টর। খেলার 76 মিনিটে পেনাল্টি শট মিস করলেও শেষ দিকে 90 মিনিটের সময় লেভান্তের 2 ডিফেন্ডারকে কাটিয়ে দলকে দৃষ্টিনন্দন গোল উপহার দেন ভিন গ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসি। 4-1 গোলের জয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে বার্সা মাঠ ছাড়লেও হ্যাট্রিক না পাওয়ায় কিছুটা হতাশা থেকে গেল মেসির মধ্যে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন নগরবাসী। বৃষ্টি উপেক্ষা করে লঞ্চ ও ট্রেনে যাত্রীদের ভিড়। পশুবাহী ট্রাকের কারণে মহাসড়কে বাড়বে যানজট। ভোগান্তি পোহাতে হবে ঈদে ঘরমুখ যাত্রীদের, আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। যানজট এড়াতে থাকছে পুলিশের নজরদারি। বৃষ্টিতে প্রত্যাশিত কেনা বেচা নেই রাজধানীর কোরবানির হাটগুলোতে। চট্টগ্রামে কোটি কোটি টাকার গরু বিক্রি হলেও তদারকি নেই আয়কর বিভাগের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে তৎপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি। বিক্ষোভ কর্মসূচি দ্বিধাবিভক্ত বিএনপির, সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। এবং ভিসা জটিলতায় এখনো হজে যেতে পারেননি 3 শতাধিক যাত্রী। অনিশ্চিত সময় কাটছে আশকোনা হজ ক্যাম্পে। হাবের অবহেলায় দায়ী বলছে এজেন্সিগুলো। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।